দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বের যে প্রান্ত থেকেই আপনারা ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বাংলা বিভাগের আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। আজকের এই আয়োজন একটি বিশেষ আয়োজন, কারণ আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। তিনি আর কেউ নন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সম্প্রতি ইরান সফরে এসেছেন। আমরা তাঁর এই সফরের নানা দিক নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকছেন। মাননীয় স্পিকার, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বাংলা বিভাগে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইরান রেডিওর দর্শক শ্রোতাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ইরান সরকারের আমন্ত্রণে সম্প্রতি যুদ্ধে শহীদ হওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর জানাজা অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। তো আপনার এই সফরের তাৎপর্য সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে ইরানি জনগণের এই দুঃখের দিনে তাদের শোকের সময় এই শোক দুঃখ ভাগ করে নেবার জন্য আমি এসেছি। ইরান একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র, বর্তমানে আগ্রাসনের শিকার, এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে হত্যা করা হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক। এটাতে কেবলমাত্র ইরান তাদের নেতাকে হারায়নি, মুসলিম বিশ্বের প্রতিটি মানুষ এতে শোকাভিভূত হয়েছে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি তাদের এই শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং ইরানের যে রাষ্ট্রীয় শোক পালন অনুষ্ঠান সেখানে শরীক হওয়ার জন্যে। ইরান এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চমৎকার সম্পর্ক বিরাজমান। আমরা আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি, প্রায় 200-300 বছর ধরেই ইরানের নাগরিকেরা বাংলাদেশে, তৎকালীন পাকিস্তান বা অবিভক্ত ভারতে তাদের বিচরণ ছিল। আমরা ছোটোবেলায় দেখতাম কাবুলিওয়ালারা, তারা বাড়ি বাড়ি যেত, নানা ধরনের কর্মকাণ্ড চালাতো। এছাড়াও ইরানি কবি হাফিজ বাংলাদেশের একজন সাহিত্যিক বা সাংস্কৃতিক মনা, জনগণের কাছে একটি প্রিয় নাম। সব দিক দিয়ে ইরান সফরে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনার এই সফর বাংলাদেশ এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করতে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও বেশি করতে হবে। যেমন আমি সংসদের স্পিকার হিসেবে মনে করি ইরানের মজলিসের বা পার্লামেন্টের সদস্যরা এবং বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের মধ্যে আরও বেশি ভিজিট বিনিময় হওয়া উচিত। ক্রীড়া অনুষ্ঠান সমূহের ক্রীড়ামোদীদের মধ্যে আরও বেশি সফর হওয়া উচিত। প্রসঙ্গত উল্লেখ করতে পারি, এটি তেহরান ৫ম সফর। তার মধ্যে 3বারই আমি এসেছি ফুটবল খেলতে, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় হিসাবে। প্রথমবার 1969 সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে এখানে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছিলাম 57 বছর আগে। এই কথা যখন আমি স্পিকার গালিবাফকে বললাম, তো তিনি জানতে চাইলেন আমার বয়স কত, হয়ে এত বছর আগে খেলে গেছে এখানে। তো আমার বয়স 82 বছর শুনে তারা একটু আশ্চর্য হয়েছে। এবং তাদের যেসব জনপ্রিয় খেলোয়াড় তারা একসময় আমার বন্ধু ছিলেন। এটি বলার পরে পরিবেশটা অন্যরকম হয়ে গেল। আমি দেখলাম ইরানিরা তো তাদের ফুটবল টিম খুবই ভালো, বিশ্বকাপে খেলছে। তা একজন খেলোয়াড়ের কাছ থেকে তারা তাদের দেশি খেলোয়াড়দের সাথে এবং ইরানের সাথে তৎকালীন পাকিস্তান যে অংশগ্রহণ ছিল ক্রীড়া অনুষ্ঠানে, এই ধরনের সফর বিনিময় আরও হওয়া উচিত। আর সর্বশেষ আমি এসেছিলাম পানি সম্পদ মন্ত্রী হিসাবে, বেগম খালেদা জিয়া সরকারের পানি সম্পদ মন্ত্রী হিসাবে 2004 অথবা 5 সালে এসেছিলাম ইরানের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করতে। এই রিজিয়নের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে একটি সেমিনার ছিল, সেখানে অংশগ্রহণ করতে এসেছিলাম।
তো যেহেতু অনেক আগে তরুণ বয়সে খেলতে এসেছিলাম ইরানে, তেহরান শহরে। তেহরান আমার খুবই প্রিয় শহর। 3বার এখানে ফুটবল খেলতে এসেছি। তখন আমজাদিয়া স্টেডিয়াম এখানে ছিল, এখন সেই স্টেডিয়ামটি আছে, তবে আরও ভালো ভালো স্টেডিয়াম এখন সৃষ্টি হয়েছে। তো আমি শাহর ইরানও দেখেছি, এবং তাদের সেই বিপ্লবের পর 69-70 বিপ্লবের পর ধীরে ধীরে ইরান যেভাবে আরও উন্নত হচ্ছে সেটিও দেখতে পাচ্ছি। আমার জন্য একটি বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে তেহরানে এসে। বাংলাদেশ জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। তো ইরানের উপর এই যে মার্কিন আগ্রাসন হলো এবং ইরান যে প্রতিরোধ গড়ে তুলল এবং কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগালো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? একটি কথা বলতেই হচ্ছে, সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত। আমার পাশের দেশ ভারতেও নির্যাতিত, তেহরানেও তারা আক্রমণের শিকার, লেবাননে, প্যালেস্টাইনে, সব ক্ষেত্রে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে, তাদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। এমন একটি সময়ে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রয়োজন। বিভিন্ন রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র, ধনী রাষ্ট্র, জি, অধিকাংশই তো ভালো অবস্থায় তারা আছে, সেই জায়গায় এদের মধ্যে কোনো ঐক্য নাই। এটি ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দেয়। এবং যে বারবার যে আগ্রাসনের শিকার হচ্ছে, বিশেষ করে প্যালেস্টাইনের গাজাতে যেভাবে তারা আগ্রাসনের শিকার হয়েছে, যেভাবে শিশুরা মৃত্যুবরণ করেছে, এটি অত্যন্ত দুঃখজনক। তো মুসলিম বিশ্বের এর যে রিয়াকশন, সেটি যথেষ্ট এনকারেজিং না, লিকওয়ার্ম রিয়াকশন। এটি দেখে সকল মুসলমান নাগরিক তারা দুঃখবোধে আক্রান্ত হয়। তো এসব ক্ষেত্রে মনে হয় যে এইসব রাষ্ট্রের যারা কর্ণধার, তাদের মধ্যে নতুন চিন্তাভাবনা করা উচিত। মুসলিম বিশ্ব এভাবে যাতে বারবার হ্যারাস না হয়, সাধারণ নাগরিকরা যাতে জীবন না হারায়। আমাকে এখানকার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেখিয়েছেন যে এখানে সৌদি আরবে কয়েকজন শ্রমিক এই যুদ্ধে তারা মারা গিয়েছে। এগুলো তো খুবই দুঃখজনক। পেটের দায়ে এত দূরে কাজ করতে এসে তাদের ছিন্ন ভিন্ন দেহ যখন রাস্তায় পড়ে থাকে, এটি দেখে তো আমাদের কষ্ট লাগে। তো এই কষ্টটা বিশ্বব্যাপী সকল মুসলমানেরই এই কষ্টটা অনুভব করতে পারা উচিত, এবং এ ব্যাপারে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন, তিনি সম্প্রতি আপনার সঙ্গে দেখা করেছেন এবং তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এবং আমরা জানি এর আগে মরহুম প্রেসিডেন্ট রাফসানজানি যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন তিনি বাংলাদেশে একটি রিফাইনারি, তেল শোধনাগার প্রতিষ্ঠার কথাও বলেছেন। তো এই বিষয়গুলো আমাদের জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলোর ব্যাপারে আপনার এবং আপনার সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বা আপনারা কি ভাবছেন? গত 16 বছর বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ছিল, যাকে জনগণ মাফিয়া সরকার বলে অভিহিত করে, যার ফলে কোনো প্রকৃত উন্নয়ন গত 16 বছর হয়নি। দু একটি দালাম কোঠা বা দু একটি ব্রিজ হয়তো নির্মিত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কল্যাণ হয়নি। বরং সাধারণ মানুষ কষ্ট করে বিদেশ থেকে যেই আমাদের রেমিটেন্স যারা পাঠায় কষ্ট করে, সেটাও চুরি হয়ে গিয়েছে। এটি দিয়ে বিদেশে শত শত প্রাসাদ নির্মাণ করেছে বিগত দিনের রাজনৈতিক দলের নেতারা, যার ফলে এই সময়ে জনগণ কল্যাণে কোনো প্রতিষ্ঠান বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা নেই। তবে এখন এই যে পেট্রোলিয়াম খাতে তো ইরান অনেক অভিজ্ঞ এবং তারা অনেক সমৃদ্ধ। এই খাতে বাংলাদেশের সাথে যদিও তাদের উপরে স্যাংশন আছে, তবুও এক্ষেত্রে কোনো সহযোগিতা করা যায় কিনা, ডিপ্লোম্যাটিক কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা, এটা বাংলাদেশ সরকারকে চিন্তা করতে হবে। জি, আমরা আবার একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আসতে চাই। মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অস্থিতিশীলতা রয়েছে, এই ব্যাপারে দুদেশের দ্বিপক্ষীয় বা যৌথভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা, থাকলে কিভাবে? ইরান যদিও তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ, তাদের অর্থনীতি আমাদের তুলনায় তো অনেক এগিয়ে আছে। বাংলাদেশ একটা উদীয়মান ইকোনমিক পাওয়ার,
এখনও এলডিসি থাকতে চাচ্ছে আরও 3 বছর। আমাদের গত 16 বছরে আমাদের অর্থনীতি বলা যায় ধ্বংসের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এ সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও সাধারণ মানুষের কল্যাণে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। তো সেই ক্ষেত্রে ইরানের যেহেতু একটা তেল সমৃদ্ধ রাষ্ট্র, তাদের অনেক কিছু করার আছে। এই ক্ষেত্রে বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে। যদিও তাদের এই স্যাংশনের কারণে আরও মুসলিম রাষ্ট্র কিছুটা তারা ভীত সন্ত্রস্ত যে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তবু এখন সময় এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু খুঁজতে হবে। কারণ জনগণকে যদি অর্থনৈতিক মুক্তি দিতে হয়, তাহলে ডিপ্লোম্যাটিক্যালি বা আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টসের মাধ্যমেই অর্থনীতিকে চাঙ্গা করার পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেক্ষেত্রে ইরান একটা ভালো ভূমিকা পালন করতে পারে। সেই জন্য আমি আগেই বলেছি পিপল টু পিপল কন্ট্যাক্টটা আরও বাড়ানো উচিত। আমি আজকে দেখা করেছি ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়াম আলীর সাথে। তারা সকালে আমি যখন স্পিকারের সাথে দেখা করেছি, স্পিকার গালিবাফের সাথে দেখা করেছি, তো কথায় কথায় আমি তাকে বলেছিলাম যে আমি ইরানে ফুটবল খেলেছি 3 বার পাকিস্তানি আমলে। এটা শুনে তারা খুবই আগ্রহী হয়েছেন এবং ইরানের খেলাধুলা যে আমি ফলো করি, ওয়ার্ল্ড কাপে তাদের খেলা যে কী পারফরমেন্স, এ সম্বন্ধেও 2-1টি কথা বলেছি। তো আমি চলে আসার পরেই স্পিকার গালিবাফ তিনি ক্রীড়ামন্ত্রীকে ফোন করে বলেছেন আমার সাথে আলাপ সালাপ করার জন্যে। তো তারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে খেলাধুলার ক্ষেত্রে আরও কোনো টিম বিনিময় করা যায় কিনা, অভিজ্ঞতা বিনিময় করা যায় কিনা, এই ধরনের একটা আগ্রহ তার মধ্যেও আমি লক্ষ্য করেছি। বাংলাদেশ এবং ইরান খেলাধুলার ক্ষেত্রে কিভাবে উন্নতি করতে পারে এ ব্যাপারে একটা চিন্তাভাবনা করবে দুই দেশই। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ দুই দেশের ক্রীড়ামন্ত্রীর মধ্যে যাতে নেওয়া হয়, সে ব্যাপারে একটা আগ্রহ তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি। ব্যবসায়ীদের যেমন অনেক সেলার এখানে কাজ করে, তিনি আগে বোধহয় মন্ত্রী ছিলেন, এই নৌ পরিবহনের মন্ত্রী ছিলেন। তিনি বললেন যে বাংলাদেশি নাবিকদের খুব প্রশংসা করলেন। তো শুনতে ভালো লাগে, বাংলাদেশের কেউ যে কোনো ব্যাপারেই হোক বাংলাদেশের কেউ প্রশংসা করলে বাইরের পৃথিবীতে আমরা তো মনটা অনেক ভালো হয়ে যায় এটা শুনলে। তিনি নাবিকদের প্রশংসা করলেন এবং আমিও বললাম যে তাহলে এই মেরিন সেক্টরে কোনো কোঅপারেশন করা যায় কিনা, সে ব্যাপারেও একটা আগ্রহ রয়েছে। তো বাংলাদেশ এবং ইরান যেহেতু একটা সমৃদ্ধ রাষ্ট্র, পেট্রোলিয়াম এবং গ্যাস রিসোর্স তাদের আছে, এটা তো বিশ্বব্যাপী এখনও মূল্যবান সম্পদ। তো বাংলাদেশে এই ক্ষেত্রে জয়েন্ট কোলাবোরেশন করতে পারলে ভালোই হয়। তো এই ব্যাপারে দুই সরকারকে চিন্তাভাবনা করতে হবে। জি, আমরা আবার একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আসতে চাই। মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অস্থিতিশীলতা রয়েছে, এই ব্যাপারে দুদেশের দ্বিপক্ষীয় বা যৌথভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা, থাকলে কিভাবে? প্রথমেই ওই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপল, গণপ্রতিনিধি টু গণপ্রতিনিধি, এই সংযোগ আরও বাড়াতে হবে। দুই দেশের পার্লামেন্টারি গ্রুপ সৃষ্টি করে ইরানের পার্লামেন্টারিয়ানরা এবং বাংলাদেশের পার্লামেন্টারদের মধ্যে যদি সফর বিনিময় হয়, তাহলে জনগণের সুখ দুঃখের কথা তো জনপ্রতিনিধিরাই সবচেয়ে ভালো জানে। কি করলে জনগণের কল্যাণ হবে, কি করলে আরও মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে, এটি জনপ্রতিনিধিরাই সবচেয়ে ভালো বোঝে, উপলব্ধি করে। এই ব্যাপারে মত বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা চাই। এই ক্ষেত্রে পার্লামেন্ট একটা ভালো ভূমিকা রাখতে পারে, এমপিরা। আপনার এই চমৎকার মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ এবং ইরানের জনগণের জন্য আপনার কী বার্তা রয়েছে? অবিলম্বে যুদ্ধ বন্ধ করা উচিত। অবিলম্বে ডিপ্লোম্যাটিক মিনসে, অর্থাৎ কূটনৈতিক বৈঠকের মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংঘাত বন্ধ করে সমঝোতার রাজনীতি ফিরে যেতে হবে। কারণ প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় দুটি দেশের নাগরিক। যুদ্ধের ফলে তো কেউ বেনিফিটেড হয় না, এবং বর্তমান বিশ্বে এখন আর অন্য দেশ দখল করে কেউ আরামে থাকতেও পারবে না। তাদেরকে অনেক কিছুরই মুখোমুখি হতে হবে। নিজের দেশেই অনেক প্রোটেস্টের সম্মুখীন হয়। যেমন আমেরিকার প্রেসিডেন্টকে তো তার দেশেই
তার পপুলারিটি রেটিং অনেক ডাউন হয়ে গিয়েছে, সেখানকার আইন প্রণয়ন তার উপরে নানা রকম রেস্ট্রিকশন দিচ্ছেন যাতে ইচ্ছামতো যেখানে সেখানে সেনাবাহিনী ব্যবহার করে গণহত্যা না চালাতে পারে। সে ব্যাপারে আমেরিকান নাগরিকরাও তারা অনেক আগ্রহ দেখাচ্ছে। আর যারা ভিকটিম বা যারা এই যুদ্ধে জড়িয়ে পড়ে অনিচ্ছা সত্ত্বেও, তাদের মধ্যেও তো প্রবণতা আছে কীভাবে শান্তিতে বসবাস করা যায়। সুতরাং যুদ্ধ কোনো সমাধান না, এখন কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই আঞ্চলিক এই অঞ্চলে শান্তি বিধান করতে হবে এবং আঞ্চলিক সহযোগিতার এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে আরও দৃঢ়তর করতে হবে এবং পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো সব রাষ্ট্রেরই কর্তব্য। এটি আরও গভীরভাবে উপলব্ধি করতে হবে, কারণ এটা তো একটা হিউম্যান ট্র্যাজেডি। যে পরিবার তাদের সদস্য হারায়, সে আমেরিকানি হোক আর ইরানিয়ান হোক, একটি পরিবার তো চিরদিনের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এটা এই হিউম্যান রাইটসেরও বিরোধী। সুতরাং এই মানবতা বিরোধী অপরাধ অবিলম্বে বন্ধ করা উচিত। এই ক্ষেত্রে জাতিসংঘের আরও শক্ত ভূমিকা আমরা আশা করি। কিন্তু জাতিসংঘ এখন একেবারেই একটি দন্তহীন ব্যাঘ্রে পরিণত হয়েছে, সুতরাং জাতিসংঘকে আরও শক্তিশালী করা উচিত। এ ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলোরও ঐকান্তিকভাবে জাতিসংঘকে শক্তিশালী করে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেসব যুদ্ধ চলছে এগুলো বন্ধ করার জন্য তাদের আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি এ নিয়ে পঞ্চমবারের মতো ইরান সফরে এসেছেন, তার মানে এর আগে আপনি আরও 4 বার এসেছেন। তো এর আগে আপনি যে ইরান দেখেছেন এবং বর্তমানে যে ইরান দেখছেন, এর মধ্যে নিশ্চয়ই আপনি কিছু পার্থক্য উপলব্ধি করতে পেরেছেন। তো এই পার্থক্য বিশেষ করে আমাদের বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের কারণে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তো আপনি স্বয়ং নিজে দেখে গেছেন, আপনার এখনকার মূল্যায়নটা কি? আগে যে 60-এর দশকের যে ইরান আমি দেখেছি, সেই ইরান ছিল শাহর আমলের ইরান ছিল। তখন একটি বংশের শাসন ছিল, জনগণের কোনো অংশগ্রহণ সেখানে ছিল না এবং একটা ইউরোপিয়ানাইজড হওয়ার একটা চেষ্টা ছিল। তখন মহিলারা স্কার্ট পরতো বেশি এবং এই তেহরানে পা দিলে মনে হতো যে ইউরোপের কোনো দেশে এসেছি। এখন যখন আবার এই বিপ্লবের পরে যখন তেহরানে এসেছি, তখন তো সম্পূর্ণ অন্য চিত্র। এখন মনে হয় যে এই দেশের মালিক, এই দেশের জনগণ, ভালো মন্দ সব ক্ষেত্রে তাদের মত প্রকাশের অধিকার রয়েছে এবং সেই ক্ষেত্রে তারা ধীরে ধীরে এত স্কাই স্ক্র্যাপার, এত উঁচু উঁচু বিল্ডিং 60-এর দশকে দেখি নেই। বোঝাই যাচ্ছে যে দেশটি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তারপর মহিলাদের মধ্যে তারা বাইরের বাংলাদেশের জনগণের ধারণা যে এখানে বোধহয় সবাই বোরকা পরে চলে বা এটা একটা বোধহয় মধ্যযুগীয় শাসন এখানে চলছে। আসলে এখানকার নারীরা যথেষ্ট আলোকিত, তারা সমাজ নির্মাণে এফেক্টিভলি অংশগ্রহণ করে এবং সব ক্ষেত্রেই আমার মনে হয় যে সেই শাহের আমলের চাইতে এই বিপ্লব পরবর্তী তেহরান অনেক উন্নত, অনেক প্রগতিশীল এবং তাদের আরও বহির্বিশ্বের কাছে আরও ওপেন হওয়া প্রয়োজন এবং আস্তে আস্তে তারা হবে। তাদের প্রথম আগে যে ধরনের জনগণের সাথে টুকটাক কথাবার্তা, যা কিছু আমরা কোনো আনন্দিত হওয়ার মতো তেমন কিছু ছিল না। এটি একটি ডিক্টেটরশিপ বা মনার্কির অধীনে পরিচালিত হতো। তো এখন তো ইরান জনগণের দেশ। আগে সেটি ছিল একটা পরিবারের বা একটা ডাইনেস্টির দেশ ছিল, যেটি এখন ইরানের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ রয়েছে এবং তাদের বিপ্লবের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। যদিও ধর্মীয় নেতারা এই বিপ্লবটি ঘটিয়েছেন, কিন্তু এটা বিপ্লবে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো বিপ্লবই সফল হতে পারে না। এই বিপ্লবে ইরানি সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যার ফলেই শাহকে চলে যেতে হয়েছে এবং এখানে একটি সাধারণ মানুষের শাসন কায়েম হয়েছে। অনেকটা বাংলাদেশে, যদিও বাংলাদেশে আরও অনেক ডেমোক্রেটিক, বাংলাদেশের মানুষ আরও বেশি গণতন্ত্রপ্রিয়, অনেক রাজনীতি মনস্ক, তবুও শাহের পলায়ন আর শেখ হাসিনার পলায়নের মধ্যে আমি সাদৃশ্য খুঁজে পাচ্ছি। বাংলাদেশ এবং ইরানের জনগণের জন্য আপনার
কী বার্তা রয়েছে? ইরানকে আমি আরও প্রশংসা করতে চাই যে সব রাষ্ট্রেই জনগণের মধ্যে মতভেদ থাকে, নানা ধরনের আদর্শ জনগণকে বিভক্ত করে রাখে, কিন্তু যে মুহূর্তে পরাশক্তি আক্রমণ করেছে ইরানকে, সাথে সাথে ইরানি জনগণ নিজেদের যে ভুল বোঝাবুঝি সেটি দূর করে ঐক্যবদ্ধ হয়েছে তাদের সরকারের পেছনে, এবং তাদের যে রাষ্ট্রীয় এফোর্টের পিছনে, তাদের সামরিক বাহিনীর পিছনে দলমত নির্বিশেষে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এটি অন্যান্য জাতির জন্য শিক্ষণীয়। আমরা বাংলাদেশে বহু দলে বিভক্ত ছিল, এখন দলের সংখ্যা অনেক কমে এসেছে, তো তারপরেও জাতীয় প্রয়োজনে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাঙালিরা যেন এই পথই অনুসরণ করতে পারে, সব কিছুর আগে বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, এই ধারণাকে সামনে রেখে দেশের জন্য যেন আমরা সবাই যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকি সদা, এটা বাংলাদেশের নাগরিকদেরকে সবসময় মনে রাখতে হবে। মাননীয় স্পিকার, আপনার সংসদে তো বিরোধী দলও রয়েছে, এর আগেও ছিল, তো বর্তমান বিরোধী দলের পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তাদের পারফরমেন্স খুবই ভালো বলে মনে করি। আমি এটি আমার জন্য সপ্তমবার জাতীয় সংসদে। আগের সংসদে বিরোধী দলগুলো ছিল বিরোধিতার জন্য বিরোধিতা করত, সরকারের ভালো কাজকেও কোনো সমর্থন করতো না। যেমন একটা উদাহরণ দেই, 91 সালে আমি একজন স্বতন্ত্র প্রার্থী রূপে সংসদে এসেছিলাম। তখন বিএনপি সরকার ছিল, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন জনাব সাইফুর রহমান। সেই সময় বাজেটে ভ্যাট প্রথমবারের মতো মূল্য সংযোজন কর ভিএটি সংযোজন করলো বিএনপি সরকার। সাইফুর রহমান সাহেব তার বক্তব্যে এই ভ্যাট প্রপোজাল দিলেন বাজেট প্রস্তাবে। সে সময় এক বছর ধরে আমি তখন স্বতন্ত্র সদস্য হয়ে বিরোধী দলের সাথে ওঠা বসা করতাম, ওদের সাথেই ওয়াকআউট করতাম, সরকারের বিভিন্ন সমালোচনা করতাম। তো তারা যখন আমার বাজেট স্পিচে আমার যখন টার্ন আসলো, তখন শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী এবং আওয়ামী লীগের নেতারা আমার দিকে তাকিয়েছিলেন যে আমি ভ্যাটকে বোধহয় আক্রমণ করব। পরে আমি সেই বক্তব্যে আমি ভ্যাটকে সমর্থন করলাম। বর্তমান বিশ্বে এটা একটা আধুনিক প্রথা, পৃথিবীর সব দেশে এই ভ্যাট একটা রেভিনিউ আর্নিং একটা এফোর্ট, সেই জায়গায় ভ্যাটের বিরোধিতা করা তো হতে পারে না। কিন্তু তখন পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা ভ্যাট ভালোভাবেই কাজে লাগিয়েছে রাজস্ব আহরণের জন্য। এই এক্সাম্পল এই জন্য দিলাম যে অতীতে অনেকগুলো সরকার অনেকগুলো বিরোধিতার কারণেই সরকার বিরোধিতা করেছে, কিন্তু এই সরকার যে বর্তমানে যে বিরোধী দল আছে জামাত ইসলামী এবং এনসিপি, এরা বিরোধিতার জন্য বিরোধিতা করে না, এরা সরকারকে সমালোচনা করার ঠিকই তীব্র সমালোচনা করে, আবার সাথে সাথে সরকারের যে ভালো কাজ সেগুলোর প্রশংসাও করে। এই দিক দিয়ে আমার মনে হয় যে এই বিরোধী দলটি অতীতে বিরোধী দলের চাইতে অনেকটা দায়িত্বশীল, এবং তারা বিরোধিতার জন্য বিরোধিতা করে না, তারা বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছে, এটাই আমার ধারণা। এরা অনেকেই প্রথমবারের মতো এমপি হয়ে এসছে এবং তাদের পারফরমেন্স ভালো বলে আমার মনে হচ্ছে। বাংলাদেশ জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তো ইরানের উপর এই যে মার্কিন আগ্রাসন হলো এবং ইরান যে প্রতিরোধ গড়ে তুললো এবং কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগালো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা আন্তর্জাতিক, এতদিন যুদ্ধবিগ্রহ হলে পরাশক্তি এবং অন্যান্য বিভিন্ন রাষ্ট্রসমূহ যারা জাতিসংঘের সদস্য, তারা দর্শকের ভূমিকায় থাকতো। এবার মনে হয় যে বেশ কয়েকটি রাষ্ট্র এই ইরান আমেরিকান যুদ্ধের মধ্যে তারা তাদের আগ্রহ দেখিয়েছে যাতে যুদ্ধ বন্ধ করার জন্যে, বিশেষ করে আমাদের কাছের দেশ পাকিস্তান এবং এখানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং আরও দু একটি রাষ্ট্র ভূমিকা রেখেছে যাতে যুদ্ধটি বন্ধ হয়, এবং এটা একটা নতুন ধরনের উদ্যোগ। এবং আমাদের এই অঞ্চলে তো আমরা যুদ্ধবিগ্রহ অনেক দিন দেখিনি, এই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে এই ধরনের একটা উপলব্ধি হয়েছে যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, শান্তি অর্জনই সকল রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত, এই ব্যাপারে আন্তর্জাতিক একটা মনোভাব জেগে উঠেছে বিভিন্ন রাষ্ট্রনায়কদের মধ্যে। এটা সারা বিশ্বেরই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। তো আশা করি যে এইভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই আলোচনার টেবিলেই বিভিন্ন গুরুতর সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এই ইরান আমেরিকার যুদ্ধ এটি আরও প্রমাণ করেছে। আমরা আশা করি যে যুদ্ধ আর এখানে হবে না, শান্তি প্রিভেল করবে
এবং এখন যে যুদ্ধবিরতি এটি যেন পার্মানেন্ট শান্তির পথে এগিয়ে যায়, এটাই কামনা করি। তবে বিশ্ব ধীরে ধীরে বিশ্ব মানুষের মধ্যে যে শান্তির জন্য যে একটা একাগ্রতা বা আগ্রহ দেখা যাচ্ছে, এটা বিশ্ব মানবতার জন্য একটি ভালো সংবাদ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনি খুব স্বল্প সময়ের জন্য ইরান সফরে এসেছেন। এই স্বল্প সময়ের ভিতরে আপনাকে অনেকগুলো অনুষ্ঠানে যেতে হয়েছে, অনেক জায়গায় যেতে হয়েছে। তো সব মিলিয়ে আপনার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতার আলোকে আপনি বাংলাদেশের জনগণের জন্য কি বার্তা নিয়ে যাচ্ছেন? প্রথম বার্তা হলো যে ইরানেও পরাশক্তি অনেক চেষ্টা করেছে জনগণকে বিভক্ত রেখে তাদের একটা পাপেট সরকার এখানে বসাবার জন্যে। তো বাংলাদেশের জনগণও এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের সমস্যা আমরাই বাংলাদেশিরাই সমাধান করব। আমরা যেন বিদেশে কোনো মুরব্বি খুঁজতে না যাই এবং বাইরের প্রচারণায় আমাদের জনগণ যেন বিভক্ত না থাকে। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশে 20 কোটি জনগণ যেন ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে সর্বস্ব ত্যাগ করার একটা মানসিকতা অর্জন করতে পারে, প্রয়োজন হলে জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকে ইরানের মতো। এই ঐক্য যাতে বাংলাদেশে গড়ে ওঠে, এটাই আমি বাংলাদেশের জনগণের কাছে থেকে কামনা করি। মাননীয় স্পিকার, এবার আপনাকে আর প্রশ্ন নয়, বরং এবারে ইরান প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের পক্ষ থেকে আপনার প্রতি একটি আবেদন। সেটা হলো, আমরা যারা এখানে বসবাস করছি, আমরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট সমস্যায় ভুগছি। পাসপোর্ট সমস্যায় একসময় পাসপোর্ট হাতে লেখা ছিল, এখন তো হাতে লেখা পাসপোর্ট নেই, এমআরপির যুগও নেই। বর্তমানে যে ই পাসপোর্ট চলছে, এই ই পাসপোর্ট রিনিউ করার জন্যে বা ই পাসপোর্ট তৈরি করার জন্যে আমাদের দূতাবাসে লজিস্টিক সাপোর্ট নেই। সেজন্যে আমাদেরকে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যাটা আপনার মাধ্যমে আমরা সমাধান প্রত্যাশা করছি। আপনি কি ধরনের ভূমিকা নেবেন বা কাকে বলে আপনি কাজটি করাবেন, সেটা আপনি খুব ভালো জানেন। তবে আমাদের এই ইরান প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের আন্তরিক প্রত্যাশা যে আপনি এই পদক্ষেপটা নিয়ে আমাদেরকে উপকৃত করতে পারবেন। বাংলাদেশের নাগরিক যারা এই মুহূর্তে ইরানে বসবাস করছেন, তারা একটা কঠিন সময় অতিক্রম করছেন। তাদের নানাবিধ সমস্যা রয়েছে, তার মধ্যে একটি এই পাসপোর্টের সমস্যা রয়েছে। তো এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ সরকার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে এতদিন হয়তো দিতে পারেনি। তবে এই সমস্যা থেকে দ্রুত উত্তরণ খুবই প্রয়োজন। আমি দেশে ফিরেই সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি জানাবো, যাতে করে এই সমস্যাটির সমাধান করা যায়। সেজন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ জানাবো। এবং এছাড়াও যারা জীবন বিপন্ন করে এই দেশে নিজেদের পরিবার এবং দেশের অর্থনৈতিক মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আশা করি তাদের এই সমস্যা যত শীঘ্র সম্ভব একটি সমাধান করার জন্য বর্তমান সরকার চেষ্টা করবে। দীর্ঘ 16 বছর বাংলাদেশ একটি মাফিয়া সরকারের অধীনে কাটিয়েছে। জনগণের অনেক দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়েছে। আমি নিজে 5 বার মিথ্যা মামলায় জেল খেটেছি। আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষকে যেন আর কখনো কোনো হয়রানির সম্মুখীন হতে না হয়, এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেজন্য আমি দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরামর্শ করব এবং দেশে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব। আমি চাই যত দ্রুত এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা কামনা করি। মাননীয় স্পিকার, আপনি আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে ধন্য করলেন, সেজন্য আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, দীর্ঘ সময় ধরে আপনারা মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাক্ষাৎকার শুনলেন। আপনারা তাঁর সাক্ষাৎকার থেকে অনেক উপকৃত হয়েছেন নিশ্চয়ই। আপনাদের মতামত, আপনাদের মন্তব্য ইত্যাদি আমাদেরকে জানাতে ভুলবেন না। দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরেও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।